একাদশী ব্রত পালন করার যে পিছনে একটা বিজ্ঞান আছে। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীটা চন্দ্রের সাথে খুব সম্পর্ক। তাই যখন একাদশী হয়, দু রকমের একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। শুক্লপক্ষ যখন একাদশী হয় তখন চাঁদের 4 ভাগের 3 ভাগ আলোকিত হয়ে যায়, বাদ বাকিটা অন্ধকার থাকে। আর কৃষ্ণপক্ষে যখন হয় তখন উল্টোটা, চাঁদের 3 ভাগ অন্ধকারে থাকে, 1 ভাগ আলোকিত থাকে। এই রকম যখন অবস্থা হয় তখন চন্দ্রের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তির এমন ক্রিয়া হতে আরম্ভ করে পৃথিবীর ওপরে যে সেই ক্রিয়াগুলো বিশেষ করে তরলগুলোকে, যেগুলো চোখের সামনে দেখা যায়, সেই তরলগুলোকে তুমুলভাবে আলোড়িত করে। নদী, সমুদ্র, পুকুর, ডোবা ইত্যাদি ইত্যাদি। এমনকি মাটির মধ্যেও যে তরল রয়েছে সেই তরলকেও উদ্বেলিত করে। যাতে বিশেষ বিশেষ সময়তে বীজ টিজ রোপণ করা ভালো, কারণ সেই সময় ওই বেশি অ্যাক্টিভ থাকে, মাটির যে গুণাগুণ বেশি অ্যাক্টিভ থাকে। এইগুলো শরীরের মধ্যেও হয়, কারণ আমাদের শরীরের মধ্যে অনেক তরল আছে। আমাদের শরীরের 75% জল দিয়েই ভর্তি। তাহলে 75% শরীরে জল আর 75% চন্দ্র আলোকিত হয়ে আছে, বিশেষ করে শুক্লপক্ষ একাদশীতে। তখন শরীরের মধ্যেই তরলের মানে ক্রিয়াগুলো ফুলে ফেঁপে উঠে বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই জন্য এই সময় কি করা হয় যে সাধারণত একাদশী পালন করা মানেটা আসলে কি, সেটাও লোকে খুব ভালো করে জানে না। মানে সেদিন একটু সংযমের মধ্যে থাকা, একটু বেশি নিষ্ঠা নিয়ে জপ তপ করা, একটু অন্তর্মুখী হয়ে থাকা, শরীর থেকে মনটাকে একটু তুলে রাখার চেষ্টা করা, একটু ঈশ্বর চিন্তা করা। কজন আর এগুলো করে, শুধু খাওয়াটাই করে। এই খাবো না, তাই খাবো না, আর ফল খেয়ে থাকবো, আর শুকনো খাবো, এইগুলোই করে। খাওয়া 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 এবং না খাওয়া না খাওয়া না খাওয়া, এর উপরই ধর্মটা দাঁড়িয়ে আছে। মূল কনসেপ্টটা কি বিধবাদের ক্ষেত্রে তখনকার দিনে? এখন তো দিনকাল পাল্টেছে। সেই সময়টা ভাবো, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, প্র্যাকটিক্যালি ভাবো, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, বৃদ্ধ কারোর সাথে বিবাহ হয়েছিল হয়তো। এবার তার মধ্যে তো ন্যাচারালি শারীরিক চাহিদাগুলো আসবে, ন্যাচারালি তো তার মধ্যে একটা যৌন ইচ্ছাগুলো জাগবে, ন্যাচারাল তো। সে তো আর মহিষী নয়। তো এটা কখন বেশি হয়? যখন একাদশীর সময় হয়, যখন পূর্ণিমার সময় হয়, যখন অমাবস্যার সময় হয়। কেন? কারণ চাঁদের সাথে আমাদের তরলগুলো সম্পর্ক। নারীর মধ্যে স্খলন, সেটারও তরল। নারীর যে হরমোনাল ব্যালেন্স, সেখানে অনেক কেমিক্যালস। নারীর যে মস্তিষ্কে ব্রেনের যে চলাফেরা, চাহিদাগুলো, সেগুলো তরল। পুরো ব্রেনটাই তো তরল। স্বাভাবিক তো নারীর মধ্যে তখন নিজেকে ধরে রাখতে পারার শক্তিটা হয়তো কম থাকবে। যতই বিধবা হোক, যতই সমাজের বারণ থাকুক না কেন, তবু চাহিদাগুলো মাঝে মাঝে এত ভীষণ হয়ে উঠত যে অনেক কেলেঙ্কারি ঘটে যেতে পারত সেই যুগে। যাতে সেই নারীর দিকে কোনো পুরুষ বেশি না তাকায়, তাই তাকে দিয়ে অনেক কিছু সাধন করানো হতো। তার উপর অনেক নিষেধাজ্ঞা থাকতো। সাদা কাপড় পরতো, কোনো গায়ে কোনো আবরণ রাখতো না, কোনো অলংকার পরতো না। কেন? কোনো মেকআপ দিত না। কেন? যাতে পুরুষেরা বেশি প্রলোভিত না হয় তার দিকে। পুরুষেরা প্রলোভিত হলে তারাও সেই ফাঁদে হয়তো পা দিয়ে ফেলবে। এই কারণে বিধবাদের উপরে এই রকম ধরনের নিয়মগুলো সেই যুগে, সেই যুগ বলতে কোন যুগ বলছি বলো তো? ইসলামিক যুগ এবং ইংরেজদের যুগ। সেই যুগে যখন আস্তে আস্তে দেশ স্বাধীন হতে আরম্ভ করলো, তখন আমাদের সমাজের নারীরা অনেক সুরক্ষিত হতে আরম্ভ করলো। এবং তখন অত অল্প বয়সে বিধবা হওয়ার প্রশ্নটাও থাকলো না, কারণ ছোট্টবেলায় বিবাহ দিয়ে দেওয়া এই প্রথাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে আরম্ভ করলো। আর অল্প বয়সে বিধবা হয়ে গেলে আবার বিবাহ করতেও আর তেমন কোনো অসুবিধে রইল না, কিংবা ডিভোর্স হয়ে গেলে আবার বিবাহ করতে, এইগুলোতে আর কোনো অসুবিধে রইল না। ধীরে 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 সমাজের মধ্যে অনেক পরিবর্তন হতে আরম্ভ করলো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবে, এইসব নিয়মকানুন যখন বেশি ছিল তখন একান্নবর্তী পরিবার ছিল। আরও একটা কথা শুনে রাখো, আমাদের গুরু মহারাজ বলতেন, কারণ আমাদের মধ্যে
খুব একটা নস্টালজিয়া কাজ করে। আহা আহা, একান্নবর্তী পরিবারের কি মহিমা, সবাই মিলে একসাথে, সত্যি ভালো। অনেক ভাই বোন ছোটোখাটো জেঠতুতো খুঁড়তুতো মাস্তুতো সব একসাথে বড় হচ্ছে, বড় ফ্যামিলি। অনেকে অনেক অনাদরে মানুষ হতে হতে ছেলেমেয়েরা প্রকৃত মানুষ হতো, এখন অতি আদরে, অতি দৃষ্টিতে, অতি নেক নজরে থাকতে থাকতে ছেলেমেয়েরা সব মানে অলস, অকর্মণ্য, কুটে, অথর্ব হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু গুরু মহারাজ বলতেন, ওই একান্নবর্তীর গুণগান আমার কাছে করিস না। একান্নবর্তী পরিবারগুলোতে যে কি হতো আমি জানি। রাতের পর রাত ওই একান্নবর্তী পরিবারগুলোতে কি হতো সে একমাত্র তারাই জানে। বুঝতে পেরেছ? বুঝে নাও তুমি তোমার মতন করে আমি কি বলতে চাইছি। বিশেষ করে ইয়াং বিধবাদের, মানে তাদের নিজেদেরও তো অনেক কষ্ট। সত্যি কথা বলতে এই কষ্টটা তাদেরই। হয়তো 18 বছর বয়সে বিধবা হয়ে গেল, পুরো তার পূর্ণ যৌবনের জীবনটা মানে সে নিজেকে বঞ্চিত করে করে কাটাচ্ছে। আর কি দেখছে? ওই একান্নবর্তী পারে আশেপাশে সবাই বিবাহ করছে। ওই একান্নবর্তী পরিবারে বিবাহ করে সংসার করে ছেলে মেয়ে নিয়ে কত সুখী হয়ে আছে। ওই একান্নবর্তী পরিবারের এক একটা কাপলের দরজা বন্ধ হয়ে গেল রাত্রিবেলাতে, আর সে একা কোথাও নিজেতে গিয়ে সারাত্রি ভালো করে ঘুম হবে না, তাকে ঘুমোতে হবে। তার জীবনটা ভাবো। দূর থেকে সমালোচনা করা সহজ। এই সব কারণে বিধবাদের উপরে এই নিয়মের বেড়াজালগুলো বেশি ছিল, বিশেষ করে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এইসব সময়। সদবারা করতে পারে, করলে কি যদি ফেসবুকে লিখেছে না মানে এটা উচিত নয়, দোষ না, দোষ টোষ কিছু নয়। কৃচ্ছ সাধন করা সবার পক্ষেই ভালো, সংযম করা সবার পক্ষেই ভালো। সদবাই হোক, বিধবাই হোক, বিবাহিতই হোক, যেই হোক, মাঝে মাঝে কৃচ্ছ সাধন করা, মাঝে মাঝে ফলমূল খেয়ে থাকা, মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া, মাঝে মাঝে হালকা খাওয়া, এক একদিন উপবাস করা, আমাদের প্রত্যেকের পক্ষে এটা ভালো। মাঝে মাঝে, প্রতিদিন করতে তো বলছি না। শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, সব দিক দিয়ে ভালো। এই জন্যে এই নিয়মগুলো ছিল। তুমি এখন যদি তুমি সমুদ্র টমুদ্রে যাও, তুমি দেখবে যে নবম দিনে দশম দিনে সমুদ্র নর্মাল, তেমন ঢেউ ফেউ নেই। আবার দ্বাদশী ত্রয়োদশীতে দেখবে সমুদ্র নর্মাল। একাদশীর দিন উত্তাল সমুদ্র, মানে এই 3/4 আলোকিত বা 3/4 অন্ধকার চাঁদ। ওইটা এমন একটা কেমিস্ট্রি তৈরি করে না পৃথিবীর সাথে, যেহেতু আমাদের অনেক কিছু 3/4, পৃথিবীতেও জল 4/3, মানুষের শরীরে জল 4/3। এমন একটা রসায়ন তৈরি করে না, যে একদম উথাল পাথাল হয় সমুদ্রে। একই জিনিস হচ্ছে তোমার শরীরের মধ্যে, একই জিনিস হচ্ছে মাটির মধ্যে, সর্বত্র। ওই জন্য এগুলো ঋষিরা খুব ভালো বুঝেছিলেন। তারা এখনকার বিজ্ঞানের থেকে অনেক উন্নত বিজ্ঞানী ছিলেন তারা। তাই জন্য সমাজপতিদের এইগুলো নিয়ম ছিল যে এই সময় একটুখানি কৃচ্ছ সাধন করো, একটু সাবধানে থাকো, একটু কম খাও, এবং সবচেয়ে বড় কথা, যা কিছু শরীরে ধরো শ্লেষ্মা তৈরি করে, সেই ফ্যাট খাবার, সেইগুলো খেও না। সেগুলো থেকে নিজেকে শুকনো রাখো। শুকনো খেলে তোমার শরীরের গ্রন্থি নিঃসরণগুলো একটুখানি ড্রাই থাকবে। তুমি যত মানে ওই চর্বি, মেদ, একটুখানি এইসব ধরনের খাবার খাবে, তত তোমার শরীরের মধ্যে ওই হরমোনসগুলো, ওই নিঃসরণগুলোকে তুমি উত্তপ্ত করবে, সেগুলো বাড়তি ব্যস্ত হয়ে পড়বে। এই জন্যে সমাজপতিদের এটা নিয়ম, বা ঋষিদের এই নিয়মটা করেছিলেন, যাতে তাকে একটু সহায়ক করা যায় সংযমের ক্ষেত্রে। এইটার জন্যই ছিল। তবে সদবাদের জন্য দোষের আমি তা বলবো না। যে কোনো কৃচ্ছ সাধন, যে কোনো ত্যাগ তিতিক্ষা মাঝে মাঝে করা, একটুখানি তপস্যা করা, সেইটা সদবা বিধবা কিছু দেখতে হয় না, সবারই করা উচিত। পুরুষ নারী ভেদ করতে নেই, পুরুষও করা উচিত। একাদশীর দিন দেখে করতে হবে তার কোনো মানে নেই, কোনো বিশেষ দিন। এক সপ্তাহে একদিন একবেলা একটু উপোস করলো, বেশি করে জল খেলো, অতীব উৎকৃষ্ট শরীরের পক্ষে, সবার করা উচিত। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আসল ব্যাপারটা কিন্তু খাওয়া নয়, ওটা উপলক্ষ। মূল ব্যাপারটা হচ্ছে ওই দিনটা একটু বেশি করে ঈশ্বর চিন্তা করো, ওই দিনটা একটু বেশি করে জপ ধ্যান করো, ওই দিনটা একটু বেশি করে মন্ত্রোচ্চারণ করো, ওই দিনটা একটু বেশি করে নাম করো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে মনটা সেই দিকে স্থির থাকবে, মনটা খুব বেশি শরীরের দিকে আসবে না, চাহিদার দিকে আসবে না। এটাই ছিল মূল উদ্দেশ্য তাদের।